ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্যারাগ্রাফ অংশ নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় আসো? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। আজকে আমি প্যারাগ্রাফ ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী 23 তারিখে দিতে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্যারাগ্রাফ নিয়ে আমি হাজির হয়েছি। ইনশাআল্লাহ এই প্যারাগ্রাফগুলো থেকে শতভাগ কমনের নিশ্চয়তা আমি হয়তো দিতে পারবো না, বাট আমার কেন জানি মনে হচ্ছে এই প্যারাগ্রাফগুলোর আঙ্গিকেই কোনো না কোনো প্যারাগ্রাফ চলে আসবে। ভিডিওটির শেষ পর্যন্ত দেখো এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে রাখো, যাতে করে সবাই উপকৃত হতে পারে। আমাদের উদ্দেশ্যে এখানে প্রথম যে প্যারাগ্রাফটা আমি বলছি ভাই, বঙ্গবন্ধু দ্য ফাদার অফ দ্য বেঙ্গলি নেশন। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাদেশের পার্সপেক্টিভে বঙ্গবন্ধু খুবই হট টপিক, এটা মানতেই হবে, খুবই হট টপিক। এবং এই ফ্যাক্টরটা হচ্ছে, যেহেতু বঙ্গবন্ধুর 7 মার্চের স্পিচ, এই ভাষণটা তোমাদের টেক্সট বইয়ের ফার্স্ট ইউনিটের ফার্স্ট লেসনে আছে, সুতরাং বঙ্গবন্ধুকে না পড়ে আসলে পরীক্ষার হলে যাওয়াটা আমি মনে করি একরকম বোকামি হবে। এখন আমি এখানে কিছু ডেমো প্যারাগ্রাফ দিয়েছি, তার মানে এই না হুবহু এগুলাই আসবে, এর আঙ্গিকে চলে আসতে পারে। প্যারাগ্রাফ নম্বর 2, 7 মার্চ স্পিচ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। তোমরা যারা আমার লিখিত প্রস্তুতির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রস্তুতির জন্য আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আমি ব্যাখ্যা করেছিলাম প্যারাগ্রাফগুলো আসলে কিভাবে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্যারাগ্রাফ আসতে পারে রিসেন্ট, প্যারাগ্রাফ আসতে পারে টেক্সট বুক নির্ভর, অথবা প্যারাগ্রাফ আসতে পারে ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা টেক্সট বুক এবং রিসেন্টের একটা কম্বিনেশন থাকে। তোমরা যারা আমার ওই ভিডিওটি দেখোনি, অবশ্যই দেখে আসবা, তাহলে রিটেন বা লিখিত অংশের জন্য কোন বিষয়গুলো জোর দেওয়া জরুরি আমি ওখানে খুব ভালোভাবেই বলেছিলাম। 7 মার্চ স্পিচ, এটা কিন্তু ভাইয়া তোমরা নর্মালি সবাই পড়েছো, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডিরেক্ট কোনো প্যারাগ্রাফ আসে না, কিছু না কিছু লিঙ্ক করে দিবে। যেহেতু 2019 সালে এর সিগনিফিকেন্স পরীক্ষায় চলে আসছিল, 2019 সালে এর সিগনিফিকেন্স পরীক্ষায় চলে আসছিল, সুতরাং এটা আর আসার সম্ভাবনা নাই। এজন্য আমি আরেকটা লিঙ্ক করে দিয়েছি, 7 মার্চ স্পিচ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য লিবারেশন অফ বাংলাদেশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে 7 মার্চের ভাষণের প্রভাব কেমন ছিল, প্যারাগ্রাফ নাম্বার 2। 1 নম্বর এবং 2 নম্বর এই প্যারাগ্রাফ দুইটা খুবই মনোযোগ দিয়ে একটু দেখে যাবে। কোয়েশ্চেন নাম্বার 3, ওমেন এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন বর্তমান বাংলাদেশের খুবই আমি মনে করি গুরুত্বপূর্ণ একটা টপিক, যেহেতু বাংলাদেশের প্রাইম মিনিস্টার তিনি একজন নারী, বাংলাদেশের স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, তিনি একজন নারী, এবং একটা সময় যে দেশে নারী শিক্ষা নেই বললেই ছিল, এখন কিন্তু নারী শিক্ষার হার অনেক বেশি বেড়ে গিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4, সাইবার বুলিং অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। খুবই একটা কমন সমস্যা বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে, সাইবার বুলিং, এবং এর কনসিকুয়েন্সেস কিন্তু মানুষ ভাই আত্মহত্যা পর্যন্ত করে যাচ্ছে। এখানে তোমরা কনসিকুয়েন্সের সাথে এর সলিউশন তোমরা একটু দেখে নিতে পারো। আসলে এই সাইবার বুলিং থেকে মুক্তি পেতে বা এর কি কি উপায়, কি কি স্টেপ নেওয়া যেতে পারে সলিউশনের ক্ষেত্রে, এই জিনিসটা অবশ্যই একটু দেখে যাবে। নাম্বার 5, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ। খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, যেহেতু টেক্সট বুক নির্ভর প্যারাগ্রাফ আমরা প্রায়শই আসতে দেখতেছি। অ্যাডোলেসেন্স টপিকটা তোমাদের প্যারাগ্রাফে ছিল, টেক্সট বুকে ছিল, এবং আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে কি কি সমস্যা ফেস করা করতে হয়, এই প্রবলেমগুলাও খুব বেশি গুরুত্বপূর্ণ। তুমি পারলে এটার সাথে এই প্রবলেমগুলো সলভ করার জন্য কি কি স্টেপ নেওয়া যেতে পারে, এই বিষয়টাও একটু দেখে যেতে পারো। নাম্বার 6, এটিকেট অ্যান্ড ম্যানার্স অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য প্রফেশনাল লাইফ। এটিকেট অ্যান্ড ন্যাটিকেট তোমাদের টেক্সট বইয়ে ছিল, কিন্তু ভাইয়া ডিরেক্ট প্যারাগ্রাফ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত কয়েক বছরে কোনোবারই করে নাই, সুতরাং আমি আরেকটু লিঙ্ক লাগিয়ে দিয়েছি ভাইয়া, ইটস ইম্প্যাক্ট অন দ্য প্রফেশনাল লাইফ। তোমার প্রফেশনাল লাইফের এটিকেট এবং ম্যানার্স কীরকম হবে, এর প্রভাব কীরকম হবে, এই জিনিসটাও একটু দেখে যেতে পারো। নাম্বার 7, স্মার্ট বাংলাদেশ। খুবই হট টপিক, আমার কাছে কেন জানি মনে হচ্ছে স্মার্ট বাংলাদেশ থেকে কিছু না কিছু একটা চলে আসবে। যদি প্যারাগ্রাফ নাও আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অথবা তুমি ধরতে পারো এক্সপ্লেনেশন দিয়ে আসার এখানে সুযোগ কম। এক্সপ্লেনেশন স্মার্ট বাংলাদেশ এই টপিকটা ভাইয়া আসলে না পড়ে পরীক্ষার হলে যেও না, এবারের জন্য অন্তত। পরেরটা,
অনলাইন এডুকেশন অ্যান্ড ট্রেডিশনাল এডুকেশন, বর্তমান যুগটা তোমরা যারা এখন আমার এই ক্লাসটি দেখতেছো, তোমরা কিন্তু ভাই এই অনলাইনের সুবিধা নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ক্লাসটি দেখার সুযোগ হচ্ছে। এই অনলাইন এডুকেশন এবং ট্রেডিশনাল এডুকেশনের মধ্যে ডিফারেন্স আসতে পারে এর উপকারিতা, আসতে পারে এই দুইটার তুলনা, আসতে পারে এর অপকারিতা। প্রত্যেকটা জিনিসে একটু লিঙ্ক আপ করে পড়ে যাওয়ার চেষ্টা করবে। নাম্বার 9, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুকের ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা দুইটা সাইটেই আছে। অবশ্যই এটা আমার কাছে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট মনে হয়েছে, চলে আসতে পারে। নাম্বার 10, এনভায়রনমেন্ট পলিউশন বরাবরই যে কোনো পরীক্ষার জন্য হট টপিক। এখানে তোমরা এনভায়রনমেন্ট পলিউশনের সাথে কিন্তু এয়ার পলিউশন চলে আসবে, এখানে আসবে ওয়াটার পলিউশন। এই দুইটা বিষয় একটু দেখতে পারো, এনভায়রনমেন্ট পলিউশন পড়তে গেলে এগুলোর ভিতরে চলে আসবে। নাম্বার 11, অ্যাডভার্স ইফেক্টস অফ হ্যাভিং জাঙ্ক ফুড, অর্থাৎ জাঙ্ক ফুডের যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্রভাব আছে, এই ইফেক্টগুলো একটু তোমরা দেখে যেতে পারো। তোমরা যারা, বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, এই জাঙ্ক ফুডের প্রভাব কিন্তু এই শহরে খুবই বেশি। জাঙ্ক ফুড কেন জানি একটু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, অবশ্যই একটু দেখে যাবে। নাম্বার 12, দ্য ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড, অর্থাৎ শৈশবকালের যে শিক্ষাটা, এটা জয়ফুল না হলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ভাইয়া স্কুলে যেতে চায় না। এখন ফ্যাক্ট ইজ দ্যাট, তাহলে আমি কি বলছি, দ্য ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং, আসলে জয়ফুল লার্নিং এর গুরুত্ব কতটুকু। একটা সময় আমরা দেখি শিক্ষার্থীরা অনেক বেশি রূঢ় বা অনেক বেশি কর্কশ হয়ে যায়। কেন হয়ে যায়? এই জয়ফুল লার্নিং এর অভাবে। শিক্ষকরা সবসময় স্টুডেন্টদের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে, যেটা মোটেও ভালো লার্নিং এনভায়রনমেন্ট দিতে পারে না এবং স্টুডেন্টরা স্কুল বিমুখ হয়ে যায়। সুতরাং এর গুরুত্ব অপরিসীম, অবশ্যই চাইল্ডহুডের ক্ষেত্রে আরও বেশি। এই প্যারাগ্রাফটা খুব ভালোভাবে দেখে যাবে। নাম্বার 13, ইকো ট্যুরিজম অ্যান্ড ইটস পসিবিলিটি ইন বাংলাদেশ। ইকো ট্যুরিজম, এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে এবারের জন্য। ইকো ট্যুরিজম প্যারাগ্রাফটা একটু ভালোভাবে দেখে যাবে। নাম্বার 14, হিউম্যান রাইটস অ্যান্ড ইটস ভায়োলেশন ইন রাশিয়া ইউক্রেন রাশিয়া ওয়ার অর ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার, অর্থাৎ হিউম্যান রাইটস যেহেতু আমাদের টেক্সট বুকে ছিল খুবই ইম্পর্টেন্ট, বাট ডিরেক্ট হিউম্যান রাইটস পরীক্ষার আসার সম্ভাবনা খুবই কম। আসতে পারে কিভাবে? রাশিয়া এবং ইউক্রেন ওয়ার অথবা ইসরায়েল প্যালেস্টাইন ওয়ারটা এখানে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এই ওয়ারটা এখনও রানিং এবং আমরা এটাকে বলতে পারি রিসেন্ট ইস্যু। এবং এই রিসেন্ট ইস্যুটার যে ফ্যাক্টর, এখানে ফিলিস্তিনের যে জনগণ বা শিশুরা মানে মৃত্যুবরণ করতেছে, খুবই বেদনাদায়ক। এই বিষয়টা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং এটা কিন্তু অবশ্যই একটা হিউম্যান রাইটস ভায়োলেশন। অবশ্যই এই প্যারাগ্রাফটা একটু গুরুত্ব সহকারে দেখে যাবে। 15, দ্য প্লাইটস অফ স্ট্রিট চিলড্রেন, এখানে তোমরা কিন্তু টেক্সট বুকে একটা পড়ছিলা হচ্ছে আমেরিগো। এই আমেরিগো স্ট্রিট চিলড্রেন যে ছিল, এদের যে দুঃখ দুর্দশাগুলা আসলে কি কি হতে পারে, টেক্সট বুকে তোমরা খুব ভালোভাবে পড়ছো, আর একটু ভালোভাবে পড়বা এবং এখানকার থেকে আসলে এই স্ট্রিট চিলড্রেনদের জন্য সলিউশন বা উত্তরণের উপায় কি কি হতে পারে, এই বিষয়টাও একটু দেখে যেতে হবে। নাম্বার 16, রাশিয়া ইউক্রেন ওয়ার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য ইকোনমিক সেক্টর অফ দ্য ওয়ার্ল্ড। এখানে ভাইয়া অফ দ্য ওয়ার্ল্ড আসার সম্ভাবনা কম, হয়তো আসতে পারে ইকোনমিক সেক্টর অফ বাংলাদেশ অথবা যে কোনো একটা কান্ট্রি উল্লেখ করে দিতে পারে। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে পুরো পৃথিবী একটা কিন্তু তালমাটাল অবস্থায় চলে গিয়েছে এবং জিনিসপত্রের ঊর্ধ্বগতির দাম প্লাস তেল বাণিজ্য থেকে শুরু করে রাশিয়া এবং ইউক্রেনের ওপর পুরো বহির্বিশ্ব কিন্তু বিভিন্ন সেক্টরে নির্ভরশীল ছিল। সুতরাং যুদ্ধাহত দেশ অবস্থা থাকার কারণে এই জিনিসপত্রগুলোর অনেক সংকট দেখা দিয়েছে এবং প্রচণ্ড পরিমাণে দাম বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টা একটু তোমরা দেখে যাবে। এক্ষেত্রে তোমরা প্রাইস হাইক, এই প্যারাগ্রাফটা একটু লক্ষ্য রাখো। প্রাইস হাইক, বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে প্রাইস হাইক বা মুদ্রাস্ফীতি খুবই বেশি ভয়ানক অবস্থা ধারণ করেছে। প্রাইস হাইকটা একটু দেখতে পারো। 17, নেসেসিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ এডুকেশন, এডুকেশনের প্রয়োজনীয়তা অথবা গুরুত্ব, খুবই গুরুত্বপূর্ণ। 17টা প্যারাগ্রাফ আমি এখানে আনার চেষ্টা করেছি। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, তুমি এতদিনে হাজার হাজার প্যারাগ্রাফ হয়তো বা পড়ছো বা 200-300 পড়ে ফেলছো, লাস্ট পরীক্ষার আগের দিন কিন্তু তুমি 200 প্যারাগ্রাফ রিভিশন করতে পারবা না। এই 17টা প্যারাগ্রাফ খুবই গুরুত্ব সহকারে পড়ে যাবা। এ কারণেই আমি অনেক অ্যানালাইসিস করার পরে এই প্যারাগ্রাফগুলো দিয়েছিলাম। গতবার আমার যারা সাজেশন ভিডিও দেখেছিলা, আমি কিন্তু আমার সাজেশন ভিডিওতে হায়ার এডুকেশন নিয়ে
হায়ার এডুকেশন নিয়ে কথা বলেছিলাম এবং এই হায়ার এডুকেশন ডিরেক্ট আসে নাই, আসছিল কিন্তু ভাইয়া টারশিয়ারি লেভেল এডুকেশন, আসছিল কিন্তু টারশিয়ারি লেভেল এডুকেশন। এবং এই টারশিয়ারি লেভেল এডুকেশন কিন্তু ভাই হায়ার এডুকেশনের যে টপিকটা ছিল এটা গতবারের শর্ট সিলেবাসে ছিল না। শর্ট সিলেবাসে না থাকার পরেও আমি এই টপিকটা আমার সাজেশন ভিডিওতে দিয়েছিলাম এবং 10 নম্বরের একটা প্যারাগ্রাফ কিন্তু এর ভিতরের অংশ থেকেই চলে আসছে। সুতরাং তুমি লাস্ট 5টা মিনিট সময় নষ্ট করে ভিডিওটা দেখো এবং বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিও এবং লাস্ট এই 17টা যে প্যারাগ্রাফ বলেছি ভাইয়া এটা একটু লিঙ্ক করে পড়ে যাওয়ার চেষ্টা করো। আল্লাহ না চাইলে হয়তোবা হুবহু কমন না আসলেও কাছাকাছি কমন আসলেও তুমি অ্যাটলিস্ট প্যারাগ্রাফে 6, 7, 8 নাম্বার পাওয়ার মতো একটা অ্যান্সার করে আসতে পারবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার ফেসবুক পেজ সাইদ সজীব এটা ফলো দিয়ে রাখো নাই, অবশ্যই ফলো দিয়ে রাখতে পারো যাতে করে পরবর্তী কোনো আপডেট আসলে তুমি সবার প্রথমে পেয়ে যাও। তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুবই সুন্দর হোক, খুবই মনমতো পরীক্ষা হোক, এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।